এবং সায়েন্সে পড়ে তুমি ঠিক কোন কোন জায়গায় যাইতে পারো, ঠিক আছে। সো আর এক্সট্রা কথা না বলে আমি যে 7টা সেক্টর অ্যাড করেছি, আশা করছি তোমার স্বপ্নের পেশাটা এর মধ্যেই পেয়ে যাবা। তো 7টা সেক্টরটাকে বলে রাখি, সেক্টর আন্ডার অনেকগুলো পেশা আছে, যেমন চিকিৎসা ও স্বাস্থ্য সেবা সেক্টর, এরপর আছে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি সেক্টর, তৃতীয়ত বিজ্ঞান ও গবেষণা সেক্টর। তুমি সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু তুমি জানো না যে একজন সায়েন্সের স্টুডেন্ট সায়েন্স নিয়ে পড়াশোনা করার পরে কী কী হতে পারে, অথবা কোন কোন সেক্টরের আন্ডারে কোন কোন পেশায় নিযুক্ত হইতে পারে। যারা জানো না তাদের জন্য আজকের ভিডিওটি। তোমাদের অনেকের মাথার মধ্যেও সর্বোচ্চ 4 থেকে 5টা পেশার নাম চলে আসে, যেমন একটা হচ্ছে ডাক্তার, একটা হচ্ছে নার্স, একটা হচ্ছে ইঞ্জিনিয়ার, একটা হচ্ছে শিক্ষক, আর 2-1টা কারো মাথায় থাকলেও থাকতে পারে, ঠিক আছে। এর বাইরেও যে আরও অনেক কিছু আছে এই সম্পর্কে কারো কোনো আইডিয়া থাকে না। তো তোমরা 5টা পেশা সম্পর্কে জানো, আর আমার এখানে 7টা সেক্টর দেওয়া আছে। ইটস মিন একটা করে সেক্টরের আন্ডারে 7টা, 8টা, 9টা, 10টার উপরে পেশা রয়েছে। তার মানে কি বোঝাচ্ছে যে তোমরা যতটুকু জানো সায়েন্স সম্পর্কে বা সায়েন্স নিয়ে পড়াশোনা করার পরে তোমাদের ফিউচার সম্পর্কে, সেটা মাত্র 1 থেকে 2%। বাকি 98%-এর মতো তোমাদের ধারণাই নেই যে সায়েন্স থেকে আরও কী কী হওয়া যায়। এবং আমি যে একটা তালিকা করেছি, ঠিক আছে, এখানে মাত্র 7টা সেক্টর অ্যাড করেছি, এর আন্ডারে যে কতগুলো আছে, প্রায় 50টার উপরে পেশা আছে। এই যে পেশাগুলো, এগুলো মাত্র সায়েন্সের 50%-এর কাছাকাছি, মানে আমি নিজেও 100% কিন্তু অ্যাড করতে পারি নাই, কারণ আমাদের দেশে কিন্তু আদার্স যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের দেশে নেই। তার মানে আমি এই জন্য এগুলো অ্যাড করতে পারি নাই। আমার দেশে যেগুলো আছে সেগুলোই অ্যাড করেছি, সেখানে প্রায় 50টার উপরে পেশা রয়েছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এগুলো যদি জানতে চাও তোমাকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। এখন যদি ভিডিওটি না দেখো তাহলে তুমি জানতেই পারবে না যে তোমার সায়েন্সের পরিধি ঠিক কত বড়, এবং সায়েন্সে পড়ে তুমি ঠিক কোন কোন জায়গায় যাইতে পারো, ঠিক আছে। সো আর এক্সট্রা কথা না বলে আমি যে 7টা সেক্টর অ্যাড করেছি, আশা করছি তোমার স্বপ্নের পেশাটা এর মধ্যেই পেয়ে যাবা। তো 7টা সেক্টরটাকে বলে রাখি, সেক্টর আন্ডার অনেকগুলো পেশা আছে, যেমন চিকিৎসা ও স্বাস্থ্য সেবা সেক্টর, এরপর আছে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি সেক্টর, তৃতীয়ত বিজ্ঞান ও গবেষণা সেক্টর, চতুর্থ তথ্য প্রযুক্তি ও সফটওয়্যার সেক্টর, পঞ্চম সরকারি ও প্রতিরক্ষা সেক্টর, ষষ্ঠ আন্তর্জাতিক ও উন্নয়ন সংস্থা, আর সপ্তম আধুনিক ও বিকল্প সেক্টর। এই 7টা সেক্টর পুরো পৃথিবীব্যাপী জনপ্রিয়, এবং বাংলাদেশের 7টা সেক্টর মোটামুটি 98% অ্যাভেলেবেল, ঠিক আছে। আশা করছি এই বিষয়গুলো তোমরা যদি একটু জেনে যাও তাহলে নিজেদের স্বপ্ন, নিজেদের ড্রিম এবং নিজেদের ফিউচারটাকে ব্রাইট করতে পারবা। আচ্ছা, তো প্রথমে আমি 3টা সেক্টর নিয়ে আজকে কথা বলবো, আর নেক্সট ভিডিওতে আমি বাকি 4টা সেক্টর অর্থাৎ 7টা সেক্টর শেষ করব। প্রথমে আমাদের জন্য আছে চিকিৎসা ও স্বাস্থ্য সেবা সেক্টর। আমরা ম্যাক্সিমামই এই চিকিৎসা এবং স্বাস্থ্য সেবা সেক্টরের বিষয়গুলো কম বেশি জানা আছে। যেমন ধরো ডক্টর এখানে 3 ধরনের ডক্টর আছে, একটা হচ্ছে যারা MBBS, একটা BDS, একটা হচ্ছে ভেটেরিনারি, ঠিক আছে। এখন MBBS কারা তোমরা বুঝো, BDS কারা সেটাও বুঝো। BDS বলতে এখানে ডেন্টাল বোঝাচ্ছে, ডেন্টিস্ট যারা, এবং যারা ভেটেরিনারি অর্থাৎ পশু পাখি সম্পর্কিত যারা তোমার হচ্ছে মেডিকেল সেক্টরে স্টাডি করে, পশু পাখি নিয়ে তাদের রোগ প্রতিরোধক বিষয়গুলো নিয়ে, তারা হচ্ছে ভেটেরিনারি ডক্টর, ঠিক আছে। তো 3 ধরনের ডক্টর আমাদের বর্তমান সময়ে পাওয়া যায়। এরপর আছে কি নার্স জিনিসটা আর বুঝতে হবে না, প্রত্যেকেই বোঝো। এখন অনেকে কোশ্চেন করতে পারো যে নার্স কি সায়েন্স থেকে হয়? হ্যাঁ, নার্সের ভেতরেও 2টা ভাগ আছে, একটা হচ্ছে নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, BHC নার্সিং, ঠিক আছে। আর মিডওয়াইফারিটা একটু আলাদা, মিডওয়াইফারিটা আমি অ্যাড করলাম না, ওটা হচ্ছে ধাত্রীবিদ্যা কিছুটা আলাদা। তো নার্স 2 ধরনের হয়, একটা ডিপ্লোমা নার্স, একটা BHC নার্স। যারা ডিপ্লোমা নার্স এদের জন্য সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো সেক্টর থেকে HSC পরীক্ষা শেষ করে অ্যাডমিশন দিয়ে আসা যায়। বাট যারা BHC নার্স পার্টিকুলারলি তাদের জন্য অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং জীববিজ্ঞান মাস্ট থাকতে হবে। সেটা হোক তোমার হচ্ছে SSC অথবা HSC, যদিও SSC SSC দুটো পড়তে হবে, কোনোটাই জীববিজ্ঞান ছাড়া থাকা যাবে না, এবং অবশ্যই 2টাই মোটামুটি একটা পয়েন্ট থাকতে হবে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে আসে ফার্মাসিস্ট। আচ্ছা, তোমরা মানে ম্যাক্সিমামই ফার্মাসিস্ট বলতে কি বুঝো, যে বাজারে যে ডিসপেন্সারিগুলো আছে বা যারা দোকানে ওষুধ বিক্রি করে তারা, বাট এটা আসলে এরকমটা না। ফার্মাসিস্ট তাদেরকে বোঝানো হয় যারা ফার্মাকোলজিনে স্টাডি করে, ওষুধবিদ্যা সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং নতুন ওষুধ তৈরিতে, কেমিক্যাল রিয়াকশান বা মেডিসিন সেক্টরে নিজেদের মানে যোগ্যতার দ্বারা প্রমাণ করে তারা কর্মসংস্থান সৃষ্টি করে নেয়, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত ফার্মাসিস্ট। আচ্ছা, এরা মূলত ওষুধ তৈরি এবং ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত থাকে। এরপর দেখো মেডিকেল টেকনোলজিস্ট। আচ্ছা, মেডিকেল টেকনোলজিস্ট শব্দটা হয়তো সবাই কম বেশি শুনেছ।
এবং এটার সাথে তোমরা কম বেশি সবাই কিন্তু পরিচিত। যেমন দেখবা সরকারি হসপিটাল বা বেসরকারি হসপিটালে গেলে তোমার ব্লাড কালেক্ট করা হয়, ব্লাড কালেক্ট করে কোনো একটা টেস্টের জন্য পাঠানো হয়, এবং এই স্যাম্পলটা যে নিয়ে গেল এ মেডিকেল টেকনোলজিস্ট না, এই সাধারণ কেউ হইতে পারে, কিন্তু স্যাম্পলটা যার কাছে নিয়ে যাওয়া হলো পরীক্ষা নিরীক্ষা করে যে একটা রিপোর্ট বানাইলো সে মেডিকেল টেকনোলজিস্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে দিয়ে আছে মাইক্রোবায়োলজিস্ট। আচ্ছা, মাইক্রোবায়োলজিস্ট বলতে কী বোঝাচ্ছে? অণুজীববিদ্যা সম্পর্কিত তাদের বিশেষ জ্ঞান আছে এবং এইটাকে তারা প্রয়োগ করে বিভিন্ন কাজ সম্পাদন করে। ফর এক্সাম্পল ধরো ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, মাইক্রো অর্গানিজম যেগুলো আছে এগুলো নিয়ে যারা গবেষণা করে তাদেরকে বলা হয় মাইক্রোবায়োলজিস্ট, ঠিক আছে। গবেষণা হইতে পারে, এগুলো নিয়ে পড়াশোনা করে তারা কোনো একটা সেক্টরে এই বিষয়গুলো নিয়ে কাজ করবে এমন। আচ্ছা, এরপর আছে পুষ্টিবিদ। এখন পুষ্টিবিদটা আমি একটু ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা করি। ধরো তুমি সকালবেলা ভাত খাইলা কিতে? আলু ভর্তা, আলু ভাজি, ঠিক আছে। দুপুরবেলা তুমি কিতে ভাত খাইলা? ধরলা যে আলুর ঝাল খাইলা, আলু আরও আদার্স তরকারি রান্না করলো করে খাইলা, ঠিক আছে। রাতে তুমি আলুরই একটা আইটেম খাইলা, অথবা রুটি খাইলা, রুটি খাইলে কিন্তু আলু ভাজি বা এই জাতীয় উপাদান দিয়ে। তো এখন দেখো তুমি সকালেও খাইছো আলু, দুপুরেও খাইছো আলু, রাতেও খাইছো আলু। সকালে ভাত খাইছো, দুপুরে ভাত খাইছো, রাতে রুটি খাইছো। উপাদানটা কিন্তু আলাদা, বাট এর ভিতরে থাকা কম্পোনেন্ট সেম, মানে তুমি অলমোস্ট 3 বেলায় কার্বোহাইড্রেট খাচ্ছ। এখন আমাদের দেহের শুধুমাত্র কার্বোহাইড্রেট নয়, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভিটামিন, ওয়াটার, এগুলোর কিন্তু একটা নির্দিষ্ট চাহিদা থাকে। তো পুষ্টিবিদরা মূলত তোমার শরীরের কন্ডিশন অনুযায়ী, তোমার বর্তমান অবস্থা অনুযায়ী তোমাকে সাজেস্ট করবে ঠিক কোন খাবারটা তোমার জন্য, কোন খাবারটা তোমার জন্য না। মানে তোমার খাদ্য নিয়ে, তোমার খাদ্যের ভিতরে যে পুষ্টি গুণাগুণ আছে এগুলো নিয়ে যারা তোমাকে সাজেশন দিবে, যারা তোমার ফুড হ্যাবিটগুলোকে অবজার্ভ করবে, একটা প্রপার গাইডলাইন দিবে, এরাই মূলত পুষ্টিবিদ। আমি সহজভাবে বলার চেষ্টা করতেছি যারা তোমরা বুঝতে পারো, ঠিক আছে। আচ্ছা, পুষ্টিবিদের পরে আমরা পেলাম কি? ফিজিওথেরাপি বা ফিজিওথেরাপিস্ট। ফিজিওথেরাপি নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে ফিজিওথেরাপিস্ট বলা হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে ফিজিওথেরাপিটা জিনিসটা কি? আমরা নর্মালি অসুস্থ হলে মেডিসিন খাই, ঠিক আছে। ধরো আমার হচ্ছে পিঠে ব্যথা, লো ব্যাক পেইন, আমি কি করতেছি? আমি মেডিসিন খাচ্ছি, ব্যথার ওষুধ খাচ্ছি, এটা মেডিকেল সিস্টেমে চলে আসে। বাট দেখবো অনেকেই থাকে যারা মেডিসিনের পরিবর্তে মাসেলসের মাধ্যমে ট্রিটমেন্ট দিয়ে থাকে, অথবা কোনো একটা মেশিনের মাধ্যমে, কোনো একটা রেয়ের মাধ্যমে ট্রিটমেন্ট দিয়ে থাকে। এরা মূলত ফিজিওথেরাপিস্ট, ঠিক আছে। এরা কী করে? এরা সাধারণত মেডিসিন ইউজ করে, তারপরেও মেডিসিনকে একটু আলাদা করে রেখে, মানে বিভিন্ন ধরো ব্লাড সার্কুলেশন, এরপরে হচ্ছে মাসাজ এর মাধ্যমে ট্রিটমেন্ট যেগুলো দিয়ে থাকে, এগুলো মূলত আমাদের ফিজিওথেরাপিস্ট। এরা হচ্ছে ব্যথা এবং পেশির বিষয়ে যে প্রবলেমগুলো আছে এগুলো নিয়ে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো পাবলিক হেলথ এক্সপার্ট। পাবলিক হেলথ এক্সপার্ট বলতে দেখবা যে পাবলিক হেলথ বলতে কি বোঝাচ্ছে এখানে? পাবলিক হেলথ বলতে এখানে বোঝানো হচ্ছে যে জনস্বাস্থ্য নিয়ে যারা কাজ করে। ফর এক্সাম্পল আমাদের আদমশুমারি হয়, আদমশুমারি হওয়ার পরে কিছু তথ্য উঠে আসে, এবং এই তথ্য অনুযায়ী বাংলাদেশের ব্যবস্থাপনা ঠিক কেমন করা উচিত, বা এই ব্যবস্থাপনা থেকে কোন রাস্তা নিয়ে যাওয়া উচিত, কেমন করে সব কিছু সাজানো গোছানো উচিত, এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করে তারা হচ্ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বা পাবলিক হেলথ এক্সপার্ট। আচ্ছা, তো আমরা প্রথমত চিকিৎসা এবং স্বাস্থ্য সেক্টর সম্পর্কে জানলাম। এরপর আমরা জানবো কি? ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি সেক্টর নিয়ে। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি সেক্টরের মধ্যে সবগুলো ইঞ্জিনিয়ার কম বেশি রয়েছে। যেমন ধরো কম্পিউটার ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এরপর টেক্সটাইল ইঞ্জিনিয়ার, টেলিকম ইঞ্জিনিয়ার, রোবোটিক্স, এরপর হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এরকম ইঞ্জিনিয়ার আরও অনেকগুলো আছে, ঠিক আছে। তো এখন কম্পিউটার ইঞ্জিনিয়ার কারা? যারা সফটওয়্যার, অ্যাপ, ওয়েব এগুলো নিয়ে কাজ করে। সিভিল কারা? যারা রোড বিল্ডিংয়ের ডিজাইন করে। এরপরে ইলেকট্রিক্যাল কারা? যারা বিদ্যুৎ, নেটওয়ার্ক এগুলো নিয়ে কাজ করে। মেকানিক্যাল কারা? যারা বিভিন্ন যন্ত্রপাতি, যন্ত্রাংশ এগুলো নিয়ে কাজ করতেছে। টেক্সটাইল কি? পোশাক এবং ফ্যাশন শিল্প নিয়ে কাজ করতেছে। এরপর হচ্ছে টেলিকম কি? যারা মোবাইল সিগন্যাল নেটওয়ার্ক এগুলো নিয়ে কাজ করে, এবং টেলিকম কিন্তু বর্তমানে অনেক জনপ্রিয় কিন্তু একটা সেক্টর, ঠিক আছে। এবং দেখো রোবোটিক্স, রোবোটিক্স মানে অবশ্যই বুঝো রোবট বিষয়ে যে বিষয়গুলো থাকে টুকটাক এইগুলো নিয়ে কাজ করে, মানে স্বয়ংক্রিয় যন্ত্রের উদ্ভাবন। স্বয়ংক্রিয় যন্ত্র বলতে মূলত বোঝানো হয় কি? রোবটকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কেমিক্যাল ইঞ্জিনিয়ার। কেমিক্যাল ইঞ্জিনিয়ার বলতে এটা আমার মনে হয় না কাউকে বোঝাইতে হবে যে রাসায়নিক যে দ্রব্যগুলো আছে বা যে বস্তুগুলো আছে এগুলো নিয়ে যারা কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বিজ্ঞান ও গবেষণা সেক্টর। আচ্ছা, আমাদের দেশে এই প্রথম দুইটা সেক্টর, চিকিৎসা ও স্বাস্থ্য সেক্টর, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি সেক্টর, সবাই কম বেশি জানে, দু একটা না জানা থাকতে পারে। বাট এই বিজ্ঞান সেক্টর নিয়ে বাংলাদেশের মানুষজনের আগ্রহ এত পরিমাণে কম,
মানে অস্বাভাবিক রকমের কম, ঠিক আছে। আচ্ছা, যেমন ধরো বিজ্ঞানের মধ্যে কী আছে, যেমন দেওয়া আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেওয়া আছে, এরপরে দেখো অ্যাস্ট্রোনমি মানে যারা হচ্ছে গ্রহ উপগ্রহ নিয়ে কাজ করে, ঠিক আছে। এরপরে হচ্ছে ধরো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, শিক্ষক, যারা রিসার্চ করে আর কি, গবেষক, পরমাণু বিজ্ঞানী, এগুলো মূলত আমাদের বিজ্ঞান এবং গবেষণা সেক্টরের মধ্যে পড়ে। এখন কথা হতে পারে যে বিজ্ঞান এবং গবেষণা সেক্টর নিয়ে আমাদের কেন আগানো উচিত। ধরো এখন বাইরের দেশে একটা পারমাণবিক বোমা আবিষ্কার করলো, আর সেটা কার উপরে অ্যাপ্লাই করলো, বাংলাদেশের উপরে অ্যাপ্লাই করলো, কারণ আমরা যাবো কই, আমাদের যাওয়ার রাস্তাটা কই। সেমভাবে আমাদের যদি এয়ার ডিফেন্স থাকে, পারমাণবিক বোমাকে আমরা মাটিতে পড়ার আগেই কিন্তু উপরে ধ্বংস করে দিতে পারি। এখন এই এয়ার ডিফেন্সটা কারা তৈরি করবে, যারা বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয় নিয়ে কাজ করে। এরপরে যারা গবেষণা নিয়ে কাজ করে তারা কি আবিষ্কার করবে, এই যে পরমাণু বিজ্ঞানী যারা বা পরমাণু নিয়ে যারা কাজ করতেছে, সায়েন্টিস্ট যারা আছে, অ্যাটম নিয়ে কাজ করতেছে, তো এরা কি করবে, এরা এই পারমাণবিক বোমাকে আরও আপগ্রেড করবে। ফলে কী হবে, যে কেউ আমাদের দেশে একটা মারলে আমি তার থেকে পাওয়ারফুল একটা মারতে পারবো, রেজাল্ট তখন কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে। যখন তোমাকে একটা মারলে কেউ দুইটা খাবে, তখন ভুলেও কেউ তোমাকে একটা মারতে আসবে না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। নেক্সট পর্বে আমি বাকি 4টা সেক্টর আছে এগুলো জানাবো। ভিডিওটা লং করলে অনেকেই বিরক্ত বোধ করে দেখার জন্য। তো আশা করছি মোটামুটি তোমাদের যাদের মেডিকেল, প্রযুক্তি এইগুলো নিয়ে জানার আগ্রহ ছিল, তোমরা এখান থেকে কোনো একটা পেশাকে সিলেক্ট করতে পারো, এবং কে কোনটা সিলেক্ট করলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি তার উপরে একটা গাইডলাইন ভিডিও বানিয়ে দেবো। ধন্যবাদ সকলকে।